মেসিকে সামনে দেখিয়েও টাকা লুট, মন্ত্রীরা মেসিকে ইউজ করছে টাকা লুট করছে। পশ্চিমবঙ্গে ৭৫ বছরে একটা যোগ্য মুসলমান জন্মায়নি, ইস্ট বেঙ্গল দলই আসেনি। ইস্ট বেঙ্গল বুঝে গেছে, চালাক তো মোহনবাগান ভার্সেস ড্রাইভার হয় খেলা হবে, সেই খেলাটা কি বেশি দেখবে, যাচ্ছে তাই অবস্থা। কোটি কোটি টাকা লুট হলো, এসআইআর ধরুন কোনো ক্ষতি নেই, মানে দিদি কোনো ক্ষতি, তো দিদি ভয় পাচ্ছে কেন? মাস্টার তো মোল্লাদের, তো মোল্লাদের নামাজে দিদি যাওয়ার কি দরকার আছে? আর মালা হওয়াতে যে জ্বালা হয়েছে তাতে গলায় হাঁসফাঁস অবস্থা, আর কি দম বন্ধ হয়ে যাচ্ছে। দিদিকে বলি আপনি মালাটা একটু সরিয়ে দিন, তাহলে জ্বালাটা সরবে। আপনি মালা প্লিজ পরাবেন না। ও যে কিসের মালা না ফাঁসির দড়ি, ওই মালাতে কি ফাঁসিটা হয় কিনা জানি না। দিদি এটা মূলত জ্বালা, আপনাকে বাড়তি প্রেম করতে হবে না। আপনার ভোটের সংবিধানে যে দায়িত্ব নিয়ে যে ভোটে ক্ষমতায় এসে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আপনার করণীয় যে কাজ শুধু ওইটুকু করুন। কোনো লোকের কাছে আপনার যেতে হবে, চুপচাপ আপনি কাজগুলো করে দিন, এক এক করে মানুষের কল্যাণের কাজ চুপচাপ। ওটা আপনারও নয়, পয়সাটা আপনার নয়, পয়সাটা আমাদের। ফলে আপনি কোনো বলবেন আমি করেছি বলবেন না, যে আমাকে সেবক হিসাবে বঙ্গবাসী দায়িত্ব দিয়েছিল কাজ করার জন্য, কাজের লোক হিসাবে আমি কাজটা করছি কিনা দেখুন, আমি কাজটা করার চেষ্টা করি, এইটুকু চুপচাপ। কোনো কোনো সভাটাও করতে পারে, কিচ্ছু করতে পারে আপনাকে। জোর করে বাংলাদেশ জরুরি অবস্থা গেলে কার কি বয়ে গেছে? জরুরি অবস্থা রাষ্ট্রীয় শাসন জারি হবে বা বিজেপি ক্ষমতা চলে আসবে। জরুরি অবস্থা করছিল কার লাভ কার ক্ষতি? মানে মোদিজিরা কেন যে দিদিজিকে এত পছন্দ করে জানি না। তো কবে তো রাষ্ট্রীয় শাসন জারি হয়ে যেত, কবে তো চলে যাওয়ার কথা। এই যে ২৬শে ইলেকশন, গণতন্ত্র ফণতন্ত্র সব হচ্ছে না, একবার রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গিয়ে ইলেকশনটা ওটা বড় হয়ে চলে যাবে। তো গল্প ছাড়ুন না। এই যে আগে আগে আমাদের যে যদি হাসিনা ক্ষমতা থাকতো, বাংলাদেশে যদি হাসিনা ক্ষমতা থাকতো, যদি আবার ভোট হতো, যেরকম ভোট হয়েছিল, আওয়ামী লীগ চোখ বন্ধ করে জিতত। এখন রাষ্ট্রীয় শাসনের মতো শাসন নেই বটে, তবে ওই ইউনুসের শাসন আছে। এখন আওয়ামী লীগ ভোটে দাঁড়াতে পারেন কিনা সন্দেহ আছে, তাদের ভোটে দাঁড়াতে দেবে কি না। একে বলে ক্ষমতায়ন আর কি। ক্ষমতায়ন কি যে বুঝতে পারছেন তো? এরপরে তৃণমূল থেকেও দাঁড়াতে গেলে সন্দেহ আছে রাষ্ট্রীয় শাসন জারি হয়ে গেলে, ক্যান্ডিডেট দিত কিনা কেউ। দিদির তো অনুষ্ঠান রেড রোডে মাথায় কাপড় দিয়ে ইনশাল্লাহ ইল্লাল্লাহ খোদাবে হজাউস বলে, এটা তো রাজনৈতিক কার্যক্রম। তো আপনি করবেন ব্রাহ্মণীয় ইসলাম ধর্মের অনুষঙ্গ পালন করবেন, ইসলাম ধর্মের অনুষঙ্গ ব্রাহ্মণই হয়ে। তো যারা ব্রাহ্মণ, যারা হিন্দু ধর্মে বিশ্বাস করে, যারা ধর্মটাকে জড়িয়ে রাখতে যায়, যারা গীতাকে শ্রদ্ধা করে, তারা গীতা পাঠ করলে আপনারা তো মুখে ব্যথা কেন? গীতা তো শ্রীকৃষ্ণের বাণী অর্জুনকে বলার জন্য। তা আপনার কষ্টটা কোথায় হচ্ছে? তাতে যদি ওদের কারো পলিটিক্যাল লাভটা বা হোক না, আপনি এত ভালো কাজে লাভ হোক না। কাঠবানি সিন্ডিকেট রাজ করে, পয়সা করে, চুরি করে, লোকের থেকে টাকা পয়সা নিয়ে পার্টি করে জেতা ভালো, না ধর্মকর্ম প্রকৃত ধর্মের যে আদর্শ বাণী সেটাকে প্রচার করে কেউ যদি ক্ষমতা আসে সেটা ভালো? কোনটা ভালো? দ্বিতীয় ভালো নীতিবোধের শিক্ষা দিয়ে, আমি তোমাদের নীতিবোধের শিক্ষা দিয়েছি, বিনিময়ে ভোট দাও, অসুবিধা কি আছে? নামাজ তো ঘরেই পড়া হয়, তো রেড রোডে নামাজ পড়া কি দরকার আছে? আর রেড রোডে নামাজে মহিলাদের গিয়ে ওই ঈদগাতে মহিলাদের যাওয়ার কথা নয়, তা দিদি যাওয়ার কি দরকার? নামাজ তো মোল্লাদের, সেখানে সে যায় কেন? কি কারণে যায়? কি হয় গেলে? নামাজটা তো মোল্লাদের, তো মোল্লাদের নামাজে দিদি যাওয়ার কি দরকার আছে? আর নামাজ ঘরেও পড়া যায়, তাহলে মসজিদে যাওয়ার কি দরকার আছে? কি আজব কথাবার্তা। যেটা মসজিদে পড়া যায় সেটা ঘরে পড়া যায় না, কে বলেছে এটা? মহিলারা তো সব ঘরেই নামাজ পড়ে, মুসলিম মহিলারা যত আছে পশ্চিম সমিতি ঘরেই নামাজ পড়ে, কিন্তু মসজিদে যায় না। দিদি খালি মসজিদে যায়, মানে মুসলিম মহিলারা মসজিদে যাবে না, দিদি মহিলা নয়। তাহলে দিদি তাহলে মহিলা নয় নাকি? মহিলা তো। সে মসজিদে যাবে, যে ইফতার পার্টি হয়েছে ফুরফুরা শরীফে, সেখানে পুরুষরা পুরুষদের সাথে বসবে, মহিলারা মহিলাদের সাথে বসবে, ইফতার করবে। কিন্তু দিদি কি করলেন? সমস্ত ফুরফুরার মহিলারা মহিলাদের সাথে বসলো। কিন্তু দিদি হচ্ছে এমন একটা উন্নত মানের মহিলা, সে পুরুষদের সাথে বসবে, ওই দাঁড়িয়েলা টুপিওয়ালার সাথে বসবে। মানে নোংরামি তো সীমা আছে একটা নাকি? পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ ৯৯% হয়ে গেছে কাজ, শুধু লোককে ভয় দেখাচ্ছে, আতঙ্কিত করছে, আর কিছু না। এখন মোটামুটি আমি তো দেখছি ওই ভবানীপুরও ৪৪,০০০ বাদ যেতে যাচ্ছে, ৪৪,০০০ মতো ভবানীপুর বাদ গেছে, আরো নাকি বাদ যাবে। এসআইআর ধরুন কোনো ক্ষতি নেই, মানে দিদি কোনো ক্ষতি, দিদি ভয় পাচ্ছে কেন? পেয়েছে কোনো রাজ্যে কেউ ভয় পায়নি, দিদির রাজ্যে দিদি ভয় পেয়েছে। দিদি বলছে সাধারণ মানুষ আগে ফর্ম ফিল আপ করে। আমার অনুপ্রেরণা চলে যাচ্ছে, আমার শক্তি চলে যাচ্ছে। আমার শক্তি কারা? টেন্টেডরা, দুর্নীতিগ্রস্তরা। আমার শক্তি কারা? জালিরা, দাগিরা, মৃত ভোটাররা। কি সুন্দর মৃত ভোটার ছিল না? ২,২০৮টা বুথে একটাও মৃত ভোটার 23 বছর হয়নি, কেউ মরেনি 23 বছর। তারপরে এমন ধ্যাতানি দিল, সেটা দুটোতে নেমে আসছে। গতকালকে টিভিতে বলছে দুটো তো আছে, তারপর দুটো জায়গায় কেউ মরে না, অমরত্ব লাভ করেছে। দিদির বুথগুলো তো অমরত্ব লাভ করে। আচ্ছা, পাগলামি তো সীমা আছে। তাহলে ওই বুথগুলোতে যারা ভোট দিয়েছিল প্রায় 20-25 লাখ 22 লাখ, তো জাল ভোট সব, তো জাল ভোট তো সবগুলো। তো
তো ওই ভোটে যদি দিদি ক্ষমতা এসে থাকে, জনাদেশ পেয়ে থাকে, মুখ্যমন্ত্রী হয়ে থাকে, তাহলে তো জনাদেশ গণ্ডগোল আছে। এ তো মন্ত্রীদের লোক মানবে না, কি ভাই, মন্ত্রীদের কেউ মানবে? এই বিহারে যে ভোটটা হলো, বিহারে ক্ষমতা কারা? বিহারের ক্ষমতা ছিল তো নীতিশ কুমার আর বিজেপিরা আগে, তো ওরা তো নাও করতে পারত। যদি মনে হয় নীতিশজিরা বা বিজেপি জিরা ওই 2 নম্বরই করে ভোটে জিতেছে বিহারে আগে, তাহলে তো ওরা তো এসআইটা পরে করতে পারত। ওরা কিন্তু ভোটের আগে এসআই করলো এবং আবার বিপুল বাবু জিতল। তাহলে এসআই একটা শাসক দলের বিপক্ষে যাওয়ার কথা নয়, যদি শাসক দল চোর না হয়ে থাকে, চিটিংবাজ না হয়ে থাকে। উন্নয়ন মডেল বিহার থেকে নিতে হবে, উড়িষ্যা থেকে নিতে হবে, কিনতে হবে পয়সা দিয়ে। ওরা ঢুকতে দেবে না কিন্তু। বিহার থেকে উড়িষ্যা থেকে বাঙালিদের তাড়াবে, চারিদিকে ঘেন্না হয়েছে বাঙালিদের প্রতি, চারিদিকে কী হয়ে গেছে, ঘৃণা হয়েছে। তাহলে কিচ্ছু নেই। আমি দিদিকে বলছি বাঙালিদের বাঁচান, যে রাজ্যে রাজ্যে থেকে বাঙালিদের খেদা করুন, বাঙালি খেদাও নিয়ে যান, ঘৃণা করছে বাঙালিদের। পশ্চিমবঙ্গে যা হচ্ছে দেখে না আমাদের মতো সাধারণ বাঙালিরা ঘৃণার কারণ হচ্ছে। আমাদের দুচ্ছাই করছে, কেউ শিক্ষিত বলে না আমাদের, জানেন তো, ভুল করে কেউ বাঙালিদের শিক্ষিত বলে ধান্দাবাজ বলে, পাঁচাটা বলে, এই যে পাঁচাটা ধান্দাবাজ, সাম্প্রদায়িক, দাঙ্গা করি, হাঙ্গাম করি। আমরা অনুপ্রবেশকারীদের খুব ভালোবাসি, জালিদের খুব ভালোবাসি, সবাই বলছে তো এই জালিদের কি ভালোবাসি, চিটিংবাজদের কি ভালোবাসি। কোনো ভুল করেন, ঠিক করেছে তো। দিদি বলছে হিন্দুদেরটা তুমি নেবে, আমি মোল্লাদেরটা নেবো না, ঠিক বলেছি, এটাই তো হওয়ার কথা। এই চাষই তো বাংলায় করা হয়েছে। এই বিজেপি যদি খারাপ হয়, বিজেপিকে হাত ধরে ধরে টেনে টেনে দিদি তো পশ্চিমবঙ্গে এনেছে। আগের জন্য পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্ষমা চান, মোল্লাদের কাছে ক্ষমা চান। মোল্লারা তো বিজেপিকে ভোট দেয় না, দিদিকে দেয়। তো এই বিজেপিকে হাত ধরে পশ্চিমবঙ্গে আনলো কি, এটা ক্লিয়ার করুন। মানে ধরো আমি আমার বাড়িতে 4টে খুনি বসেছি, সে জায়গাতে যখন তখন খুন করবে, তোমাকে তুলে নিয়ে চলে যাবে, ধর্ষক আছে তার মধ্যে, তুলে চলে যাবে। তাহলে যেমন ধর্ষকের দায়, যেমন খুনির দায় আমার দায় নেই, আমি রেখেছিলাম কেন ঘরে? আমি কেন তাকে বিহার থেকে ভাড়া করে আনলাম, এটা ক্লিয়ার করতে হচ্ছে। বিহারের লোক কিন্তু এখন বিহার কিন্তু বিহার বলা যাবে না, বিহারকে খারাপ বলা যাবে না, আগে ছিল। আর ধরো 30 বছর আগেকার লালুর যুগের বিহার এনেছি, তখন এনেছিলাম। তাহলে সেই অপরাধীদের, সেই খুনিদের, সেই ধর্ষকের যদি কোনো পাপ থাকে, দোষ থাকে, আমি তাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে আমার ঘরে রেখেছি, আমার দায় নেই? জেলে গেলে ভারতীয় অন্ধিবরীয় সবার জেলে যাওয়া উচিত, ওদেরও যেমন আমার তারা। তো দিদি বিজেপি এত খারাপ, তো কি খারাপ না, দেখতে খারাপ না বিজেপি? সে গেরুয়া টেরুয়া পারে, এই স্বামী বিবেকানন্দ গেরুয়া পারে, সব ভয়ঙ্কর। গেরুয়া ত্যাগের না, ভোগের প্রতীক আর কি। এখন দিদির নীল সাদ হচ্ছে ত্যাগের প্রতীক। কি বললাম? গেরুয়া ভোগের প্রতীক, ভোগটোক হয় সব। আর নীল সাদা দিদি আছে ওটা ত্যাগের প্রতীক। চাঁদরা থাকলে ভালো হতো, ওটা উদারতার প্রতীক হতো। পাকিস্তানের আছে উদারতার প্রতীক। তো স্বামী বিবেকানন্দকে এর চেয়ে বেশি অপমান কি করা যেত না? স্বামী বিবেকানন্দ দিদির পাল্লা পড়লে অবশ্য নীল সাদা করতে গেলে যাই না, এই গেরুয়া পড়তো, কী বলো? তো এই যে পাগলামি, গেরুয়া তো এত খারাপ, তো গেরুয়াকে আনলো কেন? আমি মুসলমান লোকদের বলছি, দিদিকে জিজ্ঞেস করে দেখুন, গেরুয়া খুব খারাপ, খুব খারাপ, চাড্ডি ফাড্ডি বাড্ডি আছে, খারাপ, আনলো কেন? আনলো কেন? তার সাথে খসরুকা করছে। পশ্চিমবঙ্গে 75 বছরে একটা যোগ্য মুসলমান জন্মায়নি যাকে ভারতের অন্যতম সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়া যায়, সেটা ভারতরত্ন হোক আর পদ্ম অ্যাওয়ার্ড হোক। আমি যেটা পেয়েছি নভেম্বর দেখতে পেয়ে গেছে, আর চোখে দেখেছে, দেখে ফেলেছে। দিদি দেখতে পাইনি, দিদি আমাদের চোখের কালো চাইনি, তাই দেখতে পাইনি। মন্ত্রীরা মেসিকে ইউজ করছে, টাকা লুট করছে। মানে মেসিকে সামনে দিয়েও টাকা লুট, বলছে মেসি দেখাবো দেখাবো, এই দেখাচ্ছি ভেলকি গেছে আর কি। ভগবান মেসিকে দেখতে বাংলা সব যুব সম্প্রদায় চলে গেছে, তো তাদেরকে কেএফসির মুরগি মনে করেছে। মানে গন্ডগোলটা হচ্ছে কি, কেএফসির মুরগি তো মোল্লারা হয়, কিন্তু অন্য লোকরা তো কেএফসির মুরগি ছিল না ভাই। এবার ভুল করে টাকা ইনকাম করতে জন্য সবাইকে মুরগি করে দিয়েছে। দুদিন আগে বলছি না কিন্তু কেএফসির মুরগি করেছে, কিন্তু তাদের সবাইকে সল্টলেকে ডেকেছিল, কয়েক লক্ষাধিক লোক ঢুকে গেছে, তরুণ তরুণী শিক্ষিত, এবং অনেক কষ্ট করে, কেউ ঘরদোর বেঁচে হোক, ঘরদোর বেঁচে ঠিক না, কি ডিবিটি বেঁচে কিনা যাই না। অনেকে বলছে আমরা অনেক দিন ধরে টাকা জমিয়েছি, অনেকে বলছে জিনিসপত্র বন্ধক দিয়েছি, সোনার আংটি ফাংটি বন্ধক দিয়েছে, দিয়ে 3 লাখ 5 লাখ 3,000 5,000 10,000 20,000 সব টিকিটের দাম। আর ভিভিআইপিটা হচ্ছে 10 লাখ। 10 লাখ দিয়েছে, সে বেশির গায়ে টাচ করবেন একটু, মন্ত্রীরা দেখছে আমিও টাচ করবো। সৌরভ মল্লিককে দেখার জন্য কি 10 লাখ দেবে? সৌরভ গেছে। আবার খেলা হচ্ছে কার? মোহনবাগানের সাথে ডায়মন্ড হারবার, খেলা। তখনই বুঝলাম চিটিংবাজের মাত্রা কতটা। এবার এই কোটি কোটি টাকা তুলে ভগবানকে দেখা, ভগবান তো বেটে, একটু মেসি একটু বেটে টাইপের লোক আর কি। তো তাকে যদি দেখাতে হয় ভালো করে, জায়গা ফাঁকা রেখে পরিষ্কার দেখাতে হবে, উঁচু প্ল্যাটফর্ম করতে হবে, সেখানে তুলতে হবে। ইস্ট বেঙ্গল দলই আসেনি, ইস্ট বেঙ্গল বুঝে গেছে, চালাক তো তারা, পূর্ব বেঙ্গল লোক তারা ঠিক বুঝে গেছে গামলা আছে। কি হলো, মোহনবাগান ভার্সেস ড্রাইভার হয়, খেলা হবে। সে খেলাটা কি বেশি দেখবে, যাচ্ছে তাই অবস্থা।
কোটি কোটি টাকা লুট হলো, আমি দাবি করছি টাকাগুলো ফেরত দিক। ইন্ডিগো যেমন প্লেনের টাকাটা টিকিটটা ফেরত দিয়েছে প্রায় 500-600 কোটি টাকা, এটা 1000 কোটি টাকা হচ্ছে কিনা দেখতে হবে। ওই টাকাটা প্রত্যেকটা দর্শক যারা টাকা মানে পকেটের টাকা, মানে আমার তো এটাও টাকা দিয়ে যায়নি মন্ত্রী অরূপ বিশ্বাস বা সুজিত বসু, এরা তো কমপ্লিমেন্টারি পেয়েছে না, হাই ফাই লোক, বিশাল হাই ফাই, সারাক্ষণ জড়িয়েছে সেলফি তুলছে। তুই পয়সা দিয়ে সেলফি তুলছে কেন? ওই অরূপ বিশ্বাস কি পয়সা দিয়েছে? সেলফি তুলছে কেন? যারা পয়সা দিয়েছে তাদের তো ভগবান দেখছে, তারা ভগবান, তাদের প্রত্যেকে টাকা ফেরত দিতে হবে। আমি তোমাদের আজ বাংলা থেকে জানিয়ে দিচ্ছি, শতদ্রু ঘোষকে, ম্যানেজমেন্টকে, কেউ ওখানে ওই অভিষেককে দেখতে যায়নি, কেউ মমতা ব্যানার্জিকেও দেখতে যায়নি, কেউ অরূপ বিশ্বাসকেও দেখতে যায়নি, কোনো বিশ্বাস আশ্বাস কাউকে দেখতে যায়নি। হয়তো শাহরুখ খান হলে দু একজন দেখতে গেছে গিয়নেস বেশিকে, তাদের ভগবানকে দেখতে গেছে। ভক্তদের মুখে একদম জুতো মারা হলো, ভক্তরা অভক্তির মধ্যে পড়লো। মেসিকে সামনে দেখিয়েও টাকা লুট, কত ধরনের লুট। এটা তো আন্তর্জাতিক ক্ষেত্রে কলকাতার বদনাম হলো। কলকাতা ছিল ফুটবলের মক্কা, আজকে পেয়ে গেল অক্কা। হায় রে মক্কা, দিদি রাজত্বে কলকাতা ফুটবলও পেয়ে গেল অক্কা। চারিদিকে কান্নার রোল। বেশি গিয়ে বলবে আর্জেন্টিনায় যে ভারতবর্ষের মধ্যে একটা রাজ্য আছে যেখানে ওই আমাকে দেখি পয়সা নিয়ে জনগণকে না দেখানোতে আমার ভক্তরা এত ক্ষতিগ্রস্ত হয়েছে, স্টেডিয়ামটা ভেঙে দিয়ে। আজ স্টেডিয়ামটা তো আমাদের পয়সা আছে, এই ক্ষতিপূরণটা কে দেবে? আমার ট্যাক্সের টাকা যাবে নাকি? আমরা তুলে ছেড়ে দেবো না? এই স্টেডিয়াম যারা ভেঙেছে ওই তাদের থেকে টাকা তুলে নিয়ে স্টেডিয়াম দিতে হবে, শতদ্রু দত্তকে দিতে হবে স্টেডিয়াম পয়সাটা। কে পারমিশন দিয়েছিল? দায় যদি মমতা থাকে, মমতাকে ঘর দর বেচে দিতে হবে, ওই বইপত্রগুলো বেচে দিতে হবে, রয়্যালটি দিয়ে দিতে হবে। ইয়ার কি হচ্ছে?